শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসের তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা বাংলা প্রথম পত্রের অপরিচিতা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইতিমধ্যে তিনটি ক্লাস নিয়েছি। আশা করছি তোমরা এই গল্পটি আমার আলোচনার সাথে সম্পৃক্ত থেকে তোমরা নিজেরা বাসায় পড়ছো এবং পড়ে গল্পটির তাৎপর্য অনুধাবন করবার চেষ্টা করছো, গল্পটি ভালো মতো বুঝবার চেষ্টা করছো। তো আমরা গতদিন ক্লাস যেখানে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আবার পরবর্তী অংশ থেকে আজকে আমরা শুরু করব। অনুপম বিবাহ সভায় বসবার পরেও আবার গহনা নিয়ে মামা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করায় তাদের বিয়ে ভেঙে গিয়েছিল। শম্ভুনাথ সেন মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিলেন, এই কারণে আর বিয়েটা হয়নি। তারপরও সেই দুঃসহ বেদনা স্মৃতি, বিচ্ছেদের যে স্মৃতি অনুপম ভুলতে পারছে না। তার মনোজগতে এই বিয়েকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া চলছে সে অংশটুকুই আমরা আজকে আলোচনা করব। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল। অনুপম বিয়ের আলোচনা, বিয়ে ঠিক হওয়ার পরে প্রায় প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা তার পিসতুত ভাই বিনু দাদার বাড়িতে গিয়েছে এবং বিনু দাদা অভিভাবক হিসেবে কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। সেই সময় কন্যা সম্পর্কে তার যে সৌন্দর্য সম্পর্কে তার যে মূল্যায়ন সেটি অনুপম শুনেছিল, আর এ কারণে সে আরো বেশি কল্যাণের প্রতি তার যে মুগ্ধতা, ভালো লাগার বোধ সেটি আরো তৈরি হয়ে গিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বিনু দাদার বর্ণনার সেই মেয়ে একখানা একেবারে খাঁটি সোনা, সেই যে কমপ্লিমেন্ট, প্রশংসা বা স্তুতি বাক্য, সেটি শুনবার পর থেকেই অনুপম বুঝতে পেরেছিল যে সত্যি সত্যি কল্যাণীর সৌন্দর্য অপরিসীম সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য তার আছে। কারণে বিনু দাদার মতো মানুষ যিনি সহজে কারো প্রশংসা করেন না, তিনি যখন বলেছেন একেবারে খাঁটি সোনা, সুতরাং কল্যাণীর সৌন্দর্য সম্পর্কে তার আর কোন রকম দ্বিধা, সংকোচ বা সন্দেহ থাকলো না। কিন্তু দুঃখের বিষয় একটাই যে কল্যাণীর ছবি অনুপমকে দেখানো হয়নি। এ কারণে এমন যদি হতো বিয়ে ঠিকঠাক হওয়ার পরে কন্যার একটা ছবি তাদেরকে দেওয়া হতো, তাকে দেওয়া হতো, তাহলে আজকে হয়তো বা সে এই ছবিটা দেখতে পারত। যেহেতু বিয়ের আসরে যাবার পরে কল্যাণীকে সে নিজ চোখে দেখেনি, বিনু দাদার বর্ণনা অনুসারে সে কল্যাণীর একটা প্রতিমা নিজের অন্তরে, হৃদয় লোকে অঙ্কন করেছে। কিন্তু বাস্তবের কল্যাণীকে অথবা কল্যাণীর কোন ছবি যেহেতু তার কাছে নেই, সেই কারণে বিয়ে হলো না, ঘরে তো এলো না, সে তো মনে তার নিত্য আসা যাওয়া। রবীন্দ্রনাথের বার্ষিক কবিতায় আমরা এরকম একটা আবহ দেখতে পাই। তো অনুপমের মধ্যেই সেই বেদনাবোধ, দুঃখবোধ কাজ করছে যে আমি তো তাকে বিয়ে করে স্ত্রী হিসেবে পেলামই না, উপরন্তু তার কোনো ছবি যদি আজকে আমার কাছে থাকতো তাহলে
ছবিটা দেখেও তো অন্তত কিছু সান্ত্বনা পেতে পারতাম। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অপ্রাপ্তির যে বেদনা, যে যন্ত্রণা, যে দুঃখবোধ। অনুপম কল্যাণীকে বিয়ে করতে চেয়েছিল। তুচ্ছ দেনা পাওনার ব্যাপারে তার কোনোই আকর্ষণ ছিল না, এসবের মধ্যে সে ছিল না। কিন্তু অর্থলিপ্সু মামা, অর্থলোভী মা মামার কারণে এই দেনা পাওনা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে বিয়েটা ভেঙে গিয়েছিল। কিন্তু অনুপমের যে অতৃপ্ত মন, সে মন কিন্তু পড়ে আছে সেই কল্যাণীদের বাড়িতে। বিবাহ সভার আশেপাশে যেখানে বধূ বেশে কল্যাণী বসেছিল, বিয়ের জন্য তৈরি ছিল, সেখানেই যেন ভূতের মতো মনটা তার পড়ে আছে। সেখানে হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার অটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। আজীবনই অনুপম তার সৌন্দর্য সম্পর্কে একেবারেই অনেক বেশি আত্মবিশ্বাসী। কেননা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তার সৌন্দর্য নিয়ে শিক্ষকরা ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, মাতাল ফল বলেছিলেন। কেননা অনুপমের সৌন্দর্যের সাথে হয়তো বা মেধার সম্পূর্ণ সামঞ্জস্য ঘটেনি। তবুও অনুপম সে নিজে জানে যে তার চেহারা বা তার সৌন্দর্যের একটা বাড়তি দাম রয়েছে। মানুষ তাকে প্রথম দর্শনে পছন্দ করবে, এ বিষয়ে তার কোনো মাত্র লেশমাত্র সন্দেহ নেই। অনুপমের একটা ছবি কল্যাণীকে দেখানো হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল। কল্যাণী পছন্দ করেছে বইকি। অনুপমের এরকম অভিমত, এরকমই বিশ্বাস। কেননা তার যে সৌন্দর্য, এটি তাকে কারো সহসায় অপছন্দ করবার কোনো কারণ নেই। আর অনুপম এটাও বিশ্বাস করে যে কল্যাণী বিয়ে ভেঙে গেছে, কি হয়েছে, তবুও কল্যাণী হয়তোবা খুব যত্ন করে অনুপমের ছবিটা তার বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটা খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তাহার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না। অনুপম নিতান্তই তার কল্পলোকের নানা রকম ভাবনা। সে মনে করে, সে বিশ্বাস করে যে এই ছবিটি কল্যাণী ভীষণ পছন্দ করেছে, ভালো লেগেছে ছবিটি। আর কল্যাণীও সেই বিবাহ আসরের সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি। সে এখনো নির্জন দুপুর বেলায় অনুপমের ছবিটা নিয়ে যখন শুয়ে শুয়ে দেখে, ঝুঁকে পড়ে, তখন তার মুখের দুই ধার দিয়ে এলো চুল এসে ছবিটির উপর নিশ্চয় স্পর্শ লাগে, ছবিটির উপর চুলগুলো পড়ে। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? এমন ঘটনা তো ঘটতেই পারে যে কল্যাণী শুয়ে শুয়ে লুকিয়ে লুকিয়ে ঝুঁকে পড়ে, বিছানায় ঝুঁকে পড়ে নিবিষ্ট চিত্তে খুব মনোযোগ দিয়ে অনুপমের ছবিখানা দেখছে। এমন সময় বাইরে কেউ সে দরজায় কড়া নাড়ল, আর খুব দ্রুত তাড়াহুড়ো করে অপ্রস্তুত অবস্থায় কল্যাণী হয়তো ছবিটাকে আবার তার
সুগন্ধি সুগন্ধ মাখা আঁচলের মধ্যে কোথায় লুকাবে এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে? সেই আঁচলের মধ্যেই হয়তো, সুগন্ধি মাখা আঁচলের মধ্যেই হয়তো সে ছবিটাকে লুকিয়ে ফেলে। দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। দিন যায়, ক্ষণ যায়, দেখতে দেখতে একটা বছর অতিক্রান্ত হলো, পার হয়ে গেল। মামা এই বিয়েতে তার বাড়াবাড়ির কারণে বিয়েটা ভেঙেছে, সুতরাং মামা এবার একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছেন। বিয়ে নিয়ে তিনি আসলে লজ্জায় আর কোনো প্রস্তাবনা, আর কোনো আলোচনায় বিয়ে নিয়ে তিনি করতে পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। তবে মা, হাজার হোক, মা তো তার একটা দায়িত্ব আছে, ছেলেকে নিয়ে তার একটা স্বপ্ন আছে, কারণে মা ঠিক করে রেখেছেন যে যখন অনুপমের এই বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা বন্ধ হবে, ব্যঙ্গ বিদ্রুপ বন্ধ হবে, তখন একবার মা আরেকবার, দ্বিতীয়বার অনুপমের অন্যত্র বিয়ে দেবার চেষ্টা করবেন। এদিকে আমি শুনিয়াছিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। অনুপম কিন্তু কল্যাণীর খোঁজ খবর সব সময় রেখেছে। এ কারণে সে খবর পেয়েছে, জেনেছে যে কল্যাণীর খুব ভালো জায়গা থেকে সম্বন্ধ এসেছিল, ভালো পাত্র জুটেছিল, কিন্তু কল্যাণী বিয়েতে রাজি ছিল না, বিয়ে করেনি। এই কল্যাণী বিয়েতে রাজি নয়, বিয়ে করেনি, ভালো পাত্র সুপাত্র পাওয়ার পরেও অনুপমের মনে এক ধরনের আনন্দের শিহরণ জেগে উঠল। অনুপমের মনে হলো হয়তো কল্যাণী মনে অনুপমের জন্য এক ধরনের ভালোবাসা আছে, এক ধরনের হৃদয়ের টান আছে। কে জানে, কল্যাণী হয়তো বা, কল্যাণী এবং কল্যাণীর বাবা আবার যদি কখনো এমন হয় যে অনুপমের সাথে বিয়ের পিড়িতে বসতে কল্যাণী যদি রাজি হয়, আমি কল্পনায় দেখিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? অনুপম কল্পনার চোখে, দিব্য চোখে যেন দেখতে পাচ্ছে যে কল্যাণী ভালো মতো খাওয়া দাওয়া করে না, সে ভালো মতো চুল বাঁধে না, নিজের যত্ন আত্মি একেবারেই করে না। তো এরকম মেয়ের দুর্গতি দুরবস্থা দেখে হয়তো কল্যাণীর বাবা তাকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে দিন দিন তার মেয়ের অবস্থা এমন হয়ে যাচ্ছে কেন? হঠাৎ কোনদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া ছুটি আসিলেন আমাদের ঘরে। অনুপম ভাবছে যে মেয়ের, একমাত্র আদরের মেয়ের এই দুর্গতি দেখে, দুরবস্থা দেখে দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য বিনষ্ট হয়ে যাচ্ছে,
সে নিয়মিত খাওয়া দাওয়া করছে না, অনিয়ম করছে, এরকম একটা দুরবস্থা দেখে বাবা, হাজার হোক একটা মাত্র মেয়ে, সেই মেয়ের এই দুঃখ কষ্ট দেখে, যন্ত্রণা দেখে বাবা আর সহ্য করতে পারলেন না, থাকতে পারলেন না। তিনি চলে আসলেন অনুপমদের বাড়িতে আবার তার মেয়ের বিয়ে প্রস্তাবনা নিয়ে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটি বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো চলুক, দেশ বিদেশের লোক নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। মনে ভালো মন্দ দু ধরনের চিন্তায় কাজ করছে, ভয়, আশা এবং নিরাশা দুটোই কাজ করছে। অনুপমের মনে হচ্ছে যে কল্যাণীর বাবা এখানে এসে হঠাৎ করে তিনি যেন আবার মত পাল্টে ফেলেন। তিনি এসে অনুপমকে বলেন, হ্যাঁ, আমি তোমার জন্য আবার কল্যাণী তোমার সাথে বিয়ে ঠিক করি, আয়োজন করি, আর তুমি আবার কোনো অজুহাত তুলে, ছুতো তুলে তারপর বিবাহ সভা থেকে আবার তুমি চলে আসো, বিয়ে ভেঙে দিয়ে চলে আসো, আর আমার মেয়ে দ্বিতীয়বার আবার সেই কষ্ট, দুঃসহ যে যন্ত্রণা, বিচ্ছেদের যে যন্ত্রণা, আশাভঙ্গের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার আগুনে সে আবার পড়বে। কিন্তু এর বিপরীত আরেকটা ভাবনায়, আরেকটি ধারার কথাও কিন্তু অনুপম ভাবছে, যে ধারাটি চোখের জলের মতো শুভ্র। সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে এখানে একটা পৌরাণিক কাহিনীর অংশ বিশেষের একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে, যে বিদর্ভরাজ ভীমের কন্যা দময়ন্তী এবং নিষদরাজ বীরসেনের কন্যা। বিদর্ভরাজ ভীমের কন্যা দময়ন্তী এবং নিধররাজ বীরসেনের পুত্র নলের যে প্রেমের ঘটনা, যে দময়ন্তী এবং নল দুজনই লোকমুখে পরস্পরের অপরূপ সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ হয়েছিলেন, আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের তেমন কোনো যোগাযোগ হচ্ছিল না। একদিন নল বাগানে পায়চারি করছিলেন, ভ্রমণ করছিলেন, এরকম সময় একটি রাজহংস তার কাছাকাছি চলে আসলে রাজহংসটি নল ধরে ফেলেন, আটকে ফেলেন। তখন রাজহংসটি তাকে বলেছিল যে নল যদি তাকে মুক্তি দান করে, তবে এই রাজহংস সেই দময়ন্তীর কাছে গিয়ে নলের যে ভালো লাগা, মুগ্ধতা আছে দময়ন্তীর প্রতি, সেই ভালো লাগা, ভালোবাসার কথা এই রাজহংস গিয়ে দময়ন্তীকে বুঝিয়ে বলবে, এবং নলের তার প্রতি যে প্রগাঢ় আকর্ষণ, হৃদয়ের যে টান, সেই কথা সে নলের কাছে গিয়ে, সে দময়ন্তীর কাছে গিয়ে বলবে। দময়ন্তীকে তার নলের প্রস্তাবে যে কোনো মূল্যে সে বুঝাবে, রাজি করাবে, নলের হয়ে সুপারিশ করবে। তো অবশেষে এই রাজহংস দময়ন্তীর কাছে গিয়ে নলের প্রস্তাব, ভালোবাসার কথা, আকর্ষণের কথা বলেছিল, এবং দময়ন্তী তার প্রতি, নলের প্রতি তারও আকর্ষণ বেড়ে গিয়েছিল, মুগ্ধতা বেড়ে গিয়েছিল এবং আসক্তি বেড়ে গিয়েছিল। পরবর্তীতে দময়ন্তী আবার এই রাজহংসকে নলের কাছে পাঠিয়েছিল তার ভালোবাসার কথা, তার ভালো লাগার কথা, তার হৃদয়ের যে টানের কথা,
তার নলের প্রতি তারও যে প্রগাঢ় আকর্ষণের কথা জানিয়ে নলের কাছে রাজহংসকে পাঠিয়েছিল। আর এভাবে রাজহংস সেখানে ভালোবাসার সেতুবন্ধ হিসেবে, দূত হিসেবে কাজ করেছিল। তো একই ঘটনা বলছে যে যেমন করে নলের প্রস্তাব নিয়ে, ভালো লাগার কথা, ভালোবাসার কথা, হৃদয়ের কথা নিয়ে এই রাজহংস দময়ন্তীর পুষ্পবনে গিয়ে দময়ন্তীকে মুগ্ধ করেছিল, আকর্ষণের কথা বলেছিল, ভালোবাসার কথা বলেছিল, ঠিক এরকম করে এই রাজহংস অনুপমের কাছে আসবে এবং সে এসে অনুপমের হৃদয়ের যে আকুতি, কল্যাণীর প্রতি তার যে ভালোবাসা, তার যে ভালো লাগার কথা, সে কথা বিরহী কল্যাণীর, বিচ্ছেদাকুল কল্যাণীর কানে কানে গিয়ে বলবে এবং কল্যাণী অনুপমের সেই ভালো লাগা, ভালোবাসার প্রগাঢ় অনুভূতি, প্রগাঢ় যে আকর্ষণ, সেটাতে মুগ্ধ হবে এবং কল্যাণীও নিজে থেকে তার বাবাকে আবার বলবে যে না, যা হয়েছে হয়েছে। কল্যাণী আবার এই অনুপমকেই সে বর হিসেবে, স্বামী হিসেবে পেতে চায়, অনুপমের সাথে সে বিয়ে হতে চায়। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এইবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর আর সবাই, আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরল। অনুপম বলছে যে তারপর কি হবে? সেই রাজহংস যখন বুঝিয়ে সুঝিয়ে কল্যাণীকে রাজি করাবে, তারপরে এবার আবার বিয়ের আয়োজন হবে। তবে হ্যাঁ, এবার আর বাড়তি কোনো লোক নয়, কোনো অভিভাবকের দেনা পাওনা নিয়ে কোনো বাড়াবাড়ি নয়, গহনা পণ নিয়ে কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে নয়। এবার সেই বিয়ে সভায় একাই যাবে অনুপম এবং একা গিয়ে সে বিয়ে করে কল্যাণীকে নিয়ে আসবে, যেন কোনো ভাবেই কেউ যেন তাদের দুজনের মাঝখানে কোন রকম বাধা সৃষ্টি করতে না পারে, দেয়াল সৃষ্টি করতে না পারে, প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না। কিন্তু অনুপম যা ভেবেছে, যেভাবে বলবার চেষ্টা করেছে, ঘটনা কিন্তু আসলে সেভাবে ঘটেনি। সেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে। সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আবার এ লেখা শেষ করিয়া দিই। কিন্তু না, এই ঘটনাটি যেভাবে অনুপম চেয়েছে সেভাবে ঘটেনি। ঘটনার মধ্যে আরো অনেক ঘনঘটা আছে, আরো অনেক নাটকীয়তা আছে। সেই নাটকীয়তার কথাই অনুপম আমাদেরকে বলছে। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হন নাই। তীর্থে সম্ভবত কাশীতে গিয়েছিল অনুপম তার মাকে নিয়ে। আর যেহেতু মামা কখনোই কলকাতার বাইরে জানিয়ে হাবড়ার পুলটাও পার হননি, সেটি পার হওয়া তিনি নিরাপদ মনে করেন না, শুভ মনে করেন না। এ কারণে মাকে নিয়ে অনুপমকেই তীর্থে যেতে হয়েছিল। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ছাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। তীর্থ থেকে ফিরে আসার পথে ট্রেনে করে, রেলগাড়িতে করে আসছিল সবাই। অনুপম, রাত হয়েছিল, সবাই যখন ঘুমাচ্ছে ঠিক এরকম সময় রেলের দোলনিতে, ঝাঁকুনিতে তার মনের মধ্যে নানা রকম স্বপ্ন, স্বপ্নের ঝুমঝুমি সেগুলো যেন বাজতেছিল। হাজারো স্মৃতির সোনালী স্মৃতি, বেদনাদায়ক নীল দংশন, স্মৃতির দংশনে অনুপম যেন ক্ষত বিক্ষত হচ্ছিল। হঠাৎ
একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকার মেশার সেও এক স্বপ্ন। হঠাৎ করে রাতের বেলা রেলগাড়ি কোনো স্টেশনে দাঁড়িয়েছে, থেমেছে, আর সেখানে হঠাৎ করে অনুপম আধো ঘুমের মাঝখানে সে জেগে উঠেছে। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবাই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিয়াছে। স্টেশনের কিছু বাতি জ্বালানো, লাইট জ্বালানো, আর বাইরেটা অনেকটাই অন্ধকার। আকাশে তারাও আছে, তো স্টেশনে কিছু লাইট বাতি আছে, কিন্তু তারপরেও কেমন যেন মনে হচ্ছে আলোর নিচে সবুজ পর্দা টানা তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়াছে। রেলগাড়ির যে কামরা, সেখানে ছোট ছোট খাপের মধ্যে, তোরঙ্গের মধ্যে বিভিন্ন লাগেজ জিনিসপত্র, ব্যাগ, প্রয়োজনীয় যাত্রীদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো দোল খাচ্ছে এই শব্দের মধ্যে, ঝাঁকুনির মধ্যে। আর তারই সাথে যেন দোল খাচ্ছে অনুপমের বিভিন্ন স্বপ্নগুলো। এমন সময়ে সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। যে রেল স্টেশনে এই হঠাৎ করেই জেগে উঠে আচমকা একটা বাঙালি মেয়ের বাংলা কথা, মধুর একটা ধ্বনি, মধুর একটা তান যেন অনুপমকে একেবারে মুগ্ধ করে দিল, মন্ত্রমুগ্ধের মতো। সে যেন একেবারে ভালো লাগায় বুধ হয়ে শুনতে লাগলো সেটি। এটা যেন একটা গানের ধুয়ো, তার মধুর সুমধুর এই কণ্ঠটি যেন তার কানে বিরতিহীন ভাবে একটানা বেজে চলেছে। এই জায়গাটা যেখানে, এই স্টেশনটা, সেখানে বাঙালি প্রধান এলাকা নয়, এটি অন্য হিন্দি ভাষাভাষী বা অন্য কোনো অঞ্চল ভারতবর্ষের, যেখানে আসলে বাংলা ভাষী মানুষ, বাঙালিরা সেখানে খুব একটা বাস করেন না। এই কারণে অনুপমের কাছে কিছুটা খটকা লেগেছে যে এরকম জায়গায় কিভাবে একটা বাঙালি মেয়ের এমন মধুর ধ্বনি, এমন মধুর কণ্ঠ সুর অনুপম শুনতে পেল। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। নিজে অনুপম বিচার বিশ্লেষণ করছে, বলছে যে এটি যে শুধু একটা মেয়ের গলা বলে আমি এত প্রশংসা করছি, আমার এমন একটা ভালো লেগেছে, তা কিন্তু নয়। এই কণ্ঠটি, এই সুরটি এত মধুর ছিল যে সেটিতে মুগ্ধ না হয়ে পারা যায় না। আর যে কণ্ঠ বা এই গলা যে একবার শুনেছে, তার কাছে এর বিস্ময়ের কোনো শেষ থাকবে না। তার কাছে মনে হবে যে এরকম কণ্ঠ, মধুর কণ্ঠ, সুমধুর কণ্ঠ সে তার জীবনে আর কোনোদিন শুনেনি, কখনোই শুনে নাই।
চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অনুপম এই গলার স্বর নিয়ে তার মধ্যে চিরকালই এক ধরনের ভিন্ন ধর্মী একটা মূল্যায়ন আছে তার ভাবনায়, যে মানুষের কণ্ঠস্বরের একটা ভীষণ রকমের আলাদা রকমের একটা অর্থ রয়েছে, তাৎপর্য রয়েছে, মূল্য রয়েছে। সেটি কিরকম? যে মানুষের রূপ আপেক্ষিক, মানুষের রূপ বয়সের সাথে সাথে বিনষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মানুষের যে কণ্ঠ, এই কণ্ঠটি দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে এই কণ্ঠের যে কারুকাজ সেটি চলতে পারে। আমরা ভারতবর্ষের বিখ্যাত সব শিল্পীদের যে গান আমরা শুনি, সেই লতা মঙ্গেশকর অথবা আশা ভোসলে, বাংলাদেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, আব্দুল হাদী, আর অনেক ভালো ভালো শিল্পী আছেন যারা বয়স, তাদের বয়সের বিচার হয়তো তারা এখন অনেকেই অনেক বয়স হয়েছে তাদের, কিন্তু তাদের কণ্ঠ শুনলে আমরা কিন্তু মুগ্ধ হই, চমৎকৃত হই। বয়স দিয়ে তাদের আর তখন কিন্তু আমরা বিচার করি না। এই কারণে অনুপম বলছে যে আমার কাছে এই অন্তরতম যে আকর্ষণ, কণ্ঠস্বরের যে আবেদন, আমার কাছে এর মূল্য অনেক বেশি। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। খুব তাড়াতাড়ি, যে কোথায় গেল মেয়েটা যার কণ্ঠস্বর এত মধুর, সে মানুষটি আসলে দেখতে কেমন। তার প্রচন্ড রকমের একটা কৌতূহল, একটা আকর্ষণ বোধ যেন তৈরি হলো। অনুপম খুব দ্রুত চেষ্টা করলো জানালা খুলে বাইরে মুখ বের করে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা গেল না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রহিলাম। ইতোমধ্যেই গার্ড সেই এক চক্ষু লণ্ঠনের ইশারায় জানিয়ে দিল যে সময় শেষ, এখন ট্রেন ছেড়ে দেবে। ট্রেন ছেড়েও দিল। অনুপম জানালার কাছে গিয়ে এবার বসলো। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখতে লাগিলাম। দেখা গেল না আসলে কে, কিন্তু সামনে মানুষটি নেই, কিন্তু মানুষটির যে কণ্ঠস্বরের সুকণ্ঠের মিষ্টি কণ্ঠের যে লহরী, সেটি যেন অনুপমের হৃদয়ে সেই সুরের ধারা, সুরের ঝংকার বহিতেছিল। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। একটা মিথ্যে মরীচিকার একটা জগৎ যেন তৈরি হয়েছে। অনুপম ইচ্ছে করে তাকে ধরতে কাছে আসছে এই মায়াবী প্রতিমা, মায়াবী মূর্তিটি, কিন্তু অনুপম ধরতে গিয়ে ধরতে পারছে না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। অনুপম বলল, এই অচেনা মানুষটি শুধুমাত্র তার সুমধুর কণ্ঠের কারণেই, মিষ্টি কণ্ঠের কারণেই তার কাছে যেন চিরদিনের, চিরচেনা, চির আপন মানুষের ভুক্ত, আপন মানুষ হয়ে যেন দাঁড়িয়েছে। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তাহার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। এই মানুষটি, মেয়েটি যেন পরিপূর্ণ, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছে। অনুপম তৃষ্ণার্ত ছিল বিচ্ছেদের কারণে। সেই কল্যাণীর প্রতি তার ভাবাবেগ ছিল, ভালোবাসা ছিল, তার মধ্যে এক ধরনের তৃষ্ণা ছিল ভালোবাসার জন্য। ঠিক এই মুহূর্তেই এই তৃষ্ণার্ত হৃদয়ে, তৃষ্ণার্ত বুকের মধ্যে যেন একটা সেই কণ্ঠস্বর, সে গানের সুরলহরী, সেই গানের ধুয়ো যে শিগগির চলে আয়, এখানে জায়গা আছে।
সেই মানুষটি যার কণ্ঠ এত কোমল, যার সুর এত মধুর, সেই মানুষটি না জানি কত সুন্দর। সুতরাং অনুপমের মধ্যে তার প্রতি প্রগাঢ় যে আকর্ষণ সেটি যেন জেগে উঠেছে। যে কোনো মূল্যেই হোক এই মানুষটিকে তাকে খুঁজে বের করতেই হবে। তো আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। তোমরা আশা করি গল্পটি বাসায় পড়বে এবং আমরা আগামী ক্লাসে গল্পের পরবর্তী অংশটি আবার আলোচনা করব। গল্পটি আর খুব বেশি নেই, আমরা আশা করি আগামী ক্লাসে আমরা গল্পটি ভালো মতো আলোচনা করে তোমরা প্রত্যেকে নিয়মিত পড়বে গল্পটি, তৃতীয় ম্যাডামের ক্লাসগুলো অনুসরণ করবে। তোমরা তোমাদের সবাইকে আবারও আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।